আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2026 রয়েছো, তাদের জন্য ইংলিশ রাইটিং পার্ট একদম নড়ে চড়ে বসো, কারণ আমি আজকে তোমাদেরকে ইংলিশ রাইটিং পার্টের অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড ইংলিশ সেকেন্ড পেপার, এই দুইটা পেপারে টোটালি ইংলিশ ফার্স্ট পেপারে রাইটিং পার্টে তোমাদের মার্কস রয়েছে কত? 30 মার্কস, মানে 30 মার্কস। এবং তোমাদের সেকেন্ড পেপারে রাইটিং পার্টে মার্কস রয়েছে কত? 40 মার্কস। টোটালি কত মার্কস হলো? 70 মার্কস। এই 70 মার্কস তুমি কিভাবে এনশিওর করে ফেলতে পারবা, সেইটার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইখানে রাইটিং পার্টে টোটালি 70 মার্কসের উপর যে ক্লাসটা নিচ্ছি, এটা একটা পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইল থেকে তোমাদের ক্লাসটা নেওয়া হচ্ছে। এইখানে একদম শর্টকাট টেকনিক দিয়ে সাজানো হয়েছে এই পিডিএফটি। তো যারা এই পিডিএফটি নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, সেই নম্বরটা হচ্ছে কি 01801877495 ঠিক আছে? এই নাম্বারে জাস্ট একটা এসএমএস দিবা, ঠিক আছে? এই পিডিএফ যে সাজেশনটা, এইটা তোমাদের জন্য একদম ফ্রি করে দিলাম। মানে তোমাদের জন্য, এই জন্য তোমাকে কোনো টাকা পে করতে হবে না, যেটা সচরাচর কেউ দেয় না, সেটা আমি তোমাদের জন্য দিচ্ছি। আর যদি আমাদের বইটা অর্ডার করতে চাও, তাহলে সেটার জন্য তুমি ক্যাশ অন ডেলিভারি দিতে পারবা 300 টাকায়, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই বইটার নাম হচ্ছে এসএসসি ইংলিশ সাজেশন উইথ টেকনিক্স। তো তার জন্য তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। সেটার জন্য তোমাকে পে করতে হবে 300 টাকা। বাট এই যে শীটটা রয়েছে, এটার জন্য তোমাকে 1 টাকাও দিতে হবে না। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। একদম ফুল 70 মার্কসের যে রাইটিং পার্ট, সেটা তোমাদের সাথে আলোচনা করবো। প্রথমে আমরা আসবো লেটার বা ইমেইল রাইটিং। লেটার বা ইমেইল রাইটিং অর্থাৎ ফর্মাল লেটার। এখানে যে ফর্মাল লেটার, এই বিষয়টা দিয়ে তুমি আসলে কি বুঝে? এই ফর্মাল লেটার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং। এবং আমি 100% তোমাদেরকে এনশিওর করে বলতেছি, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু এবার ফর্মাল লেটার হিসেবে এই অ্যাপ্লিকেশন যে এইটাই আসবে, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো এই ফর্মাল লেটার জাস্ট এই একটা মাত্র টেকনিক দিয়ে তুমি শত শত ফর্মাল লেটার বা শত শত অ্যাপ্লিকেশন অনায়াসে পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারবা। তো সেটা কিভাবে সম্ভব দেখো, একদম ফুল প্রসেসটা দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে এখানে দেওয়া থাকতে পারে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার ফর, ধরো এখানে সিট ইন দ্য স্কুল হোস্টেল আসলো, বা ডিবেটিং ক্লাব আসলো, বা যে কোনো টপিক আসলো। তার জন্য প্রথমত তুমি একটা ডেট দিয়ে দিবা, যে কোনো ডেট দিয়ে দিলে চলবে। এখানে যে কোনো একটা ডেট দিয়ে দিলেই হয়। পাশাপাশি তোমার ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা যেই ডেটে আছে, সেই ডেটটাও তুমি ইচ্ছা করে দিতে পারো। ওকে, তো এখানে বলতে পারে যে হেডমাস্টারের কাছে লেখার জন্য, তাহলে সেক্ষেত্রে তুমি মেনশন করবা কি, দি হেডমাস্টার। কিংবা ডেপুটি কমিশনারের কাছে বললে তুমি লিখতে পারো দি ডেপুটি কমিশনার অথবা দি ডিসি। কিংবা চেয়ারম্যানের কাছে লিখতে বলে দি চেয়ারম্যান লিখবা। এরপরে কি হয়, স্কুল, স্কুল, তারপরে উপজেলা বা ইউনিয়ন যেটা হয় সেটা দিয়ে দিবা। তারপর ডিস্ট্রিক্ট নেম, তোমার জেলার যে নাম সেই নামটা দিয়ে দিবা। এরপরে কি আছে, সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর, এইখানে যেটা পরীক্ষায় আসছে সেটার নামটা দিয়ে দিবা। এরপরে এই যে এই বডিটুকু, অর্থাৎ ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট and humble submission, I beg to draw your kind notice to the fact and hope that this will be received under your favorable consideration. ফেভারেবল এন্ড কনসিডারেশন, এটা হচ্ছে আলাদা শব্দ, ঠিক আছে? একসাথে হয়ে গেছে, এটা একটু কাইন্ডলি ঠিক করে নিবা তোমরা। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম ব্যাডলি ইন নিড টু গেট, অথবা উই আর ব্যাডলি ইন নিড টু গেট। ওকে, এই অ্যাপ্লিকেশনটা যদি তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হয়, সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে আই এম ব্যাডলি ইন নিড টু গেট। আর যদি এটা তুমি সবার উদ্দেশ্যে লিখে থাকো, তাহলে সেক্ষেত্রে উই আর ব্যাডলি ইন নিড টু গেট হবে। এইখানে যে স্টার চিহ্নিত ঘরটা রয়েছে, এইখানে যে বিষয় অ্যাপ্লিকেশন, সেই বিষয়ের নামটা বসাইতে হবে। ফ্রম ইউ, ফর মাই, অথবা আওয়ার ক্রিটিক্যাল সিচুয়েশন, ঠিক আছে? ফর মাই কখন হবে, যখন এটা ব্যক্তিগত হবে অ্যাপ্লিকেশনটা। আর যদি সবার উদ্দেশ্যে লিখে থাকো, তাহলে সেক্ষেত্রে হবে আওয়ার। ওকে,
কিংবা এডুকেশনাল পারপাস মানে শিক্ষামূলক উদ্দেশ্যে। তো এই বিষয়টা অ্যাপ্লিকেশনের বিষয় যদি শিক্ষামূলক কোনো বিষয় হয়ে থাকে, যেমন ডিবেটিং ক্লাব, এটা একটা শিক্ষামূলক বিষয়। তো এটা শিক্ষার সাথে যদি যুক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে এখানে এডুকেশনাল পারপাস, অর্থাৎ স্টাডি ট্যুর আসতে পারে, সেক্ষেত্রে তুমি এখানে লিখবে এডুকেশনাল পারপাস। ইট ইজ ভেরি আর্জেন্ট আই এম বা উই আর ফেসিং মেনি প্রবলেমস ফর ওয়ান অফ, এইখানে জাস্ট নামটা মেনশন করে দিতে হবে। এরপরে ফাইনালি এটা ফিনিশিং করতে হবে যে মে আই বা উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন এন্ড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, এরপর নিচে এসে তুমি কি লিখবা যে ইওর ফেইথফুলি, তারপর তোমার নেম বসায় দিবা, ক্লাস বসায় দিবা, রোল নাম্বার বসায় দিবা, সেকশন বসায় দিবা। যদি ব্যক্তিগত হয়, এইগুলো হচ্ছে ব্যক্তিগতর জন্য। আর যদি সবার উদ্দেশ্যে লিখে থাকো তাহলে সেক্ষেত্রে লিখতে হবে ইওর ফেইথফুলি নেম, এখানেও তুমি নেম দিবা, তারপর অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস বা পিপল, কিংবা এখানে লিখতে পারো যে ভিলেজার্স, এখানে ভিলেজার্স লিখতে পারো। ঠিক আছে, ভিলেজার্স লেখা যাবে, সমস্যা নাই, পিপল বা ভিলেজার্স। তারপরে ক্লাস বা ভিলেজ, যদি ছাত্রছাত্রীর পক্ষে লিখে থাকো তাহলে ক্লাস হয়, আর যদি গ্রামবাসীর পক্ষে লিখে থাকো সেক্ষেত্রে ভিলেজ দিতে হবে। এরপরে সেকশন বা ইউনিয়ন দিয়ে দিবা। এই হচ্ছে ফর্মাল লেটারের বিষয়। এখন ফর্মাল ইমেলটা যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে তুমি যার কাছে ইমেলটা লিখতেছো তার ইমেল অ্যাড্রেস টু দিয়ে, যার কাছে লিখতেছো তার ইমেল অ্যাড্রেস। ফর্ম কিন্তু এখন হয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে ফর্ম তুমি দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। সাবজেক্ট ইমেলের যে নাম যেটা পরীক্ষা আসছে সেটার নামটা বসাই দিবা। এরপরে ডিয়ার স্যার দিয়ে অনেকটা এই অ্যাপ্লিকেশনের মতো করি, ঠিক আছে? এখানে কি আছে দেখো, যে উই ডু রেসপেক্ট এন্ড হাম্বল সাবমিশন আই বেগ টু ড্র ইউর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট and hope that this will be received under your favorable consideration। এই কনসিডারেশনটা নিচে চলে গেছে, এটা কিন্তু এখানে হবে, ঠিক আছে? এটা ফন্টটা বড় করার কারণে এটা ছোট হয়ে গেছে, নিচে চলে গেছে আর কি। ওকে, এরপরে দেখো যে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম ব্যাডলি ইন নিড টু গেট, অথবা উই আর ব্যাডলি ইন নিড টু গেট, স্ট্রাকচার ঘরে নামটা বসাই দিবা, ইমেইলে ফ্রম ইউ ফর মাই বা আওয়ার ক্রিটিক্যাল সিচুয়েশনস, ইট ইজ ভেরি আর্জেন্ট আই এম বা উই আর ফেসিং মেনি প্রবলেমস ফর ওয়ান অফ, এখানে অ্যাপ্লিকেশনের নামটা ইমেইলের নামটা বসায় দিবা। এরপর আরেকটা এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু সেম টু সেম, মে উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন এন্ড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইওর ফেথফুলি নেম। ঠিক আছে, ইওর ফেথফুলি লিখতে পারো এখানে। আবার তুমি এখানে আরেকটা কথা লিখতে পারো, এই ইওর ফেথফুলি না লিখে তুমি লিখতে পারো সিনসিয়ারলি ইয়োর্স, সিনসিয়ারলি ইয়োর্স, এই কথা লিখলে চলবে, ঠিক আছে? ইওর ফেথফুলি অথবা সিনসিয়ারলি ইয়োর্স, এখানে নাম, ঠিক আছে, নেমটা বসাই দিতে হবে। এবার আসি যদি ইনফর্মাল লেটার, অর্থাৎ আমরা যেটাকে আসলে বাংলাতে চিঠি বলে থাকি, সেটা যদি চলে আসে, ইনফর্মাল লেটার বা ইনফর্মাল ইমেল চলে আসে, তাহলে এখানে প্রশ্নটা তোমাকে একটু বুঝতে হবে। প্রশ্নে যদি ডেসক্রাইবিং বা ইনফর্মিং লেখা থাকে তাহলে তোমাকে লেটারের একটা জায়গায় ব্যবহার করতে হবে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট লেটার বা ইমেইল নেম, ঠিক আছে? কোন জায়গায় ব্যবহার করতে হবে সেটা একটু নিচে গেলে তুমি বুঝতে পারবা। যে ইনভাইট বা ইনভাইটিং, অর্থাৎ দাওয়াত নিয়ে, মানে কাউকে কোনো প্রোগ্রাম উপলক্ষে দাওয়াত দিবা, তাহলে সেক্ষেত্রে এই লাইনটা লিখতে হয় আই এম ইনভাইটিং ইউ অন দ্য অকেশন অফ লেটার বা ইমেইল, মানে দাওয়াতের যে বিষয়বস্তু সেটা তোমাকে বসাইতে হবে। আর এই দুটা ক্ষেত্র ব্যতীত যদি অন্য কোনো ক্ষেত্র থেকে লেটারটা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আই কেম টু লার্ন অ্যাবাউট, এই কথাটা তোমাকে লিখতে হবে, লেটার বা ইমেইলের নামটা বসাইতে হবে। তুমি প্রথমত ডেট দিয়ে দিবা, ডেট দিয়ে দেওয়ার পরে অ্যাড্রেসটা দিয়ে দিবা, অ্যাড্রেস, তারপরে যাকে লিখতেছো, যেমন ডিয়ার সুমন, তো এখানে কি আছে দেখো, যে এখানে আছে এট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম, আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল বাই দি গ্রেস অফ আল্লাহ, হাউএভার ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড নো অ্যাবাউট, কোন বিষয় সম্পর্কে লেটারটা আসছে তার নামটা বসাই দিবা, অথবা আই কেম টু লার্ন অ্যাবাউট, কোন বিষয় সম্পর্কে লেটারটা আসছে সেটার নামটা বসাই দিবা, অথবা আই উড লাইক টু ইনভাইট ইউ অন দ্য অকেশন অফ, কোন বিষয় সম্পর্কে আসছে সেটা বসাই দিবা, আই এম রাইটিং ব্রিফলি অ্যাবাউট, যে বিষয় সম্পর্কে লেটারটা আসছে নামটা বসাই দিবা। তো এই বিষয়গুলো কখন হয় এটা উপরে তোমাদেরকে বলছি। যদি দাওয়াত হয় তাহলে সেক্ষেত্রে আই উড লাইক টু ইনভাইট ইউ, ঠিক আছে, আই উড লাইক টু ইনভাইট ইউ, এই বিষয়টা হবে। আর যদি ডেসক্রাইবিং বা ইনফর্মিং থাকে তাহলে এই কথাটা হবে যে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, এখানে লেটারের নামটা হবে। আর বাকি ক্ষেত্রে কি হবে, আই কেম টু লার্ন অ্যাবাউট, এখানে লেটারের বা ইমেইলের নামটা হবে। এরপর তোমাকে আরো কিছু কথা লিখতে হবে ওই লেটার বা ইমেইল সম্পর্কে, আরো কিছু কথা লিখতে হবে। লেখার পরে তোমাকে লিখতে হবে নো মোর টুরে টেক কেয়ার ইউর সেলফ, প্লিজ রাইট টু মি অ্যাবাউট ইয়োর্স,
ইওর এভার সান ডটার ফ্রেন্ড যা হয় নামটা বসাই দিবা। হ্যাঁ, অর্থাৎ তোমার নিজের নামটা বসাই দিবা। এখন এই জায়গায় কি লিখবা সেটা আমি তোমাদেরকে বলে দিতেছি। এরপর তোমাকে অবশ্যই লেটারের ক্ষেত্রে খাম এঁকে দিতে হবে, তবে ইমেইলের ক্ষেত্রে তোমাকে কোনো খাম এঁকে দিতে হবে না। ইমেইলের লেখার নিয়মটাই সেম একই রকম। তুমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে প্রথমে, তারপরে তুমি ইমেইলের সাবজেক্টটা দিয়ে দিবে, তারপর যাকে লিখতেছো, যেমন ডিয়ার সুমন। হ্যাঁ, এটাও কিন্তু ঠিক লেটারের মতোই, লেটারটা যেভাবে লিখবা, ইনফর্মাল লেটার যেভাবে লিখবা, ইনফর্মাল ইমেল ঠিক একইভাবে লিখবা। হ্যাঁ, এই জন্য এটা বিস্তারিত আর কিছু বলতেছি না, ঠিক আছে? ওকে, ইমেইলের জন্য কোনো প্রকার কোনো খাম এঁকে দিতে হবে না। এখন দেখো, যদি প্রিপারেশন অফ এক্সাম এই লেটারটা তোমাকে দেওয়া হয়, তাহলে তুমি এই যে সংক্ষিপ্ত এই ডেসক্রিপশনটা এখানে ব্যবহার করবা। দেখো, এই যে এই জায়গাতে তোমার ব্যবহার করতে হবে, অথবা উপরে যেটা আছে এই জায়গায় সেটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? যদি প্রিপারেশন অফ এক্সাম থেকে আসে। তো পিডিএফ ফাইলটার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। এরপর দেখো, বাংলাদেশ এন্ড হার পিপল এইটা চলে আসলে তুমি এই ডিসক্রিপশন ব্যবহার করতে পারো। এরপরে প্ল্যান আফটার এক্সাম বা হোয়াট ডু ইউ ইনটেন্ড টু ডু আফটার এক্সাম বা ইন সামার ভ্যাকেশন, এটা আসলে তুমি এই ডেসক্রিপশনটা ব্যবহার করবা। এরপরে ভিজিটিং প্লেস, কোন প্লেস তুমি ভ্রমণ করেছো সেটা তো নিয়ে বন্ধুকে লিখতেছো, তাহলে এই ডেসক্রিপশন ব্যবহার করতে হবে। ইম্পর্টেন্স বা ইউজফুলনেস যদি চলে আসে, তাহলে তুমি এই ডেসক্রিপশনটা ব্যবহার করবা। ইম্পর্টেন্স বা ইউজফুলনেস নিয়ে লেটার, ফর্মাল লেটার বা ফর্মাল ইমেল কিন্তু প্রায় আসে। এরপরে কন্ডোলেন্স, মানে তোমার বন্ধুর পিতা বা মাতা মারা গেছে, তাকে তুমি সান্ত্বনামূলক লেটার লিখতেছো, তাহলে এইটা ব্যবহার করতে হবে তোমাকে, ঠিক আছে? এরপরে ব্রিলিয়ান্ট রেজাল্ট নিয়ে আসলে এই ডেসক্রিপশন তুমি ব্যবহার করবা। হসপিটালিটি আসলে এই ডেসক্রিপশন তুমি ব্যবহার করবা। এরপরে অ্যাডভাইস চলে আসলে ছোট ভাইকে অ্যাডভাইস দিবা। ছোট ভাই ধূমপান করে বা ছোট ভাই পড়াশোনায় মনোযোগী নয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে ডেসক্রিপশন আছে সেটা ব্যবহার করবা। আমরা চলে যাব ফার্স্ট পেপারের কমপ্লিটিং স্টোরিতে, ঠিক আছে? স্টোরিটা তুমি কিভাবে লিখবা? মাল্টিপল স্টোরি রাইটিং, মানে একটা স্টোরি দিয়ে তুমি যে কোনো স্টোরি অনায়াসে লিখে ফেলতে পারো। ওকে, এক্ষেত্রে প্রথমত তোমাকে স্টোরি একটা নাম দিতে হবে, ঠিক আছে? দি স্টোরি অফ এটা লিখবা, লেখার পরে স্টোরিটা যাকে নিয়ে আসছে তার নামটা এখানে ফাঁকা স্থানে বসায় দিবা। এরপরে প্রশ্নে যতটুকু দেয়া থাকবে, দি ফলোয়িং লাইনস হ্যাভ বিন টেকেন ফ্রম এ স্টোরি, দি স্টোরি ইজ অ্যাবাউট, যার সম্পর্কে আছে আবার তার নাম হবে দ্য স্টোরি ইজ ভেরি এনজয়েবল, ইট ইজ এডুকেটিভ টু, ইট ইজ এডুকেটিভ টু, ওকে, ইট ইজ এডুকেটিভ টু, দি স্টোরি ইজ এ ট্রেডিশনাল বা ক্রিয়েটিভ স্টোরি। যদি গল্পটা তোমার প্রচলিত কোনো গল্প থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি লিখবা ট্রেডিশনাল স্টোরি। আর যদি নতুন একটা, একদম নতুন একটা গল্প তোমাকে দিয়ে দেওয়া হলো, তাহলে সেই ক্ষেত্রে তুমি লিখবা ক্রিয়েটিভ স্টোরি। ওকে, দেয়ার আর সাম ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি, আবার এখানে যার সম্পর্কে গল্পটা তার নামটা বসে দেওয়া, ইজ দি মেইন ক্যারেক্টার অফ দ্য স্টোরি। বিসাইডস, আবার এখানে নামটা বসবে। উই ফাইন্ড আদার ক্যারেক্টার্স ইন দি স্টোরি, বাই রিডিং দ্য স্টোরি উই ক্যান লার্ন দ্যাট। এইখানে আরো কিছু তোমাকে লিখতে হবে। এখন দেখো, আমাদের বইয়ের মধ্যে গুড সাইড স্টোরি, ব্যাড সাইড স্টোরি দেওয়া আছে, এই পিডিএফ এর মধ্যেও দেওয়া আছে। যদি গুড সাইড স্টোরি হয়, হ্যাঁ, নর্মালি প্রায় সব স্টোরি গুড সাইড স্টোরি হয়ে থাকে। ব্যাড সাইড স্টোরি সংখ্যা আছে খুবই সীমিত, ঠিক আছে? ম্যাক্সিমাম গুড সাইড স্টোরি বেশি আসে পরীক্ষায়। হ্যাঁ, এবং ব্যাড সাইড স্টোরি কোনগুলো, যে যেমন ধরো লায়ার কাউবয়, হ্যাঁ, মানে মিথ্যাবাদী রাখাল, তারপরে গিডি ফার্মার, লোভী কৃষক, এই টাইপের গল্পগুলা হচ্ছে কি ব্যাড সাইড স্টোরি, মানে ব্যাড ক্যারেক্টার পাওয়া যায়। তাহলে যদি গুড সাইড স্টোরি হয়, যেমন ধরো এখানে ধরো উড কাটার চলে আসবে, তো উড কাটার, এই অনেস্ট উড কাটার যে গল্পটা, সৎ কাঠুরিয়া, তো এটা হচ্ছে একটা গুড সাইড বিষয়। তো এই উড কাটারের জন্য গুরুত্বপূর্ণ অংশ কি ছিল? তার এক্স, মানে তার যে কুড়াল, এই কুড়ালটা ছিল গুরুত্বপূর্ণ। তাহলে ওই গল্প যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা তোমাকে লিখতে হবে। এক্স ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ লাইফ, বাট হি ফেল্ট স্কেয়ারসিটি অফ ইট, হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল টু সার্ভাইভ, বাট টু ফাইন্ড ইট হি লুক here and there, but found no way. He became disappointed. In the meantime, a jar, a fairy, a spider, someone বা something appeared before him. অর্থাৎ যদি শাস্তিক্র গল্পটা আসে, তুমি এ জার মেনশন করবা। আর যদি উৎকার গল্পটা আসে, ফেরি মেনশন করবা। যদি রবার্ট বুশের গল্পটা আসে, এ স্পাইডার মেনশন করবা। আর অন্যান্য গল্পের ক্ষেত্রে তুমি মেনশন করতে পারো সামওয়ান বা সামথিং, ঠিক আছে?
এরপরে কি আছে, ইট বা হি ইনস্ট্রাক্টেড হিম, বা এখানে সিও হতে পারে, যেমন এই ফেরি, ফেরি মানে পরি তো আসলে মেয়েরা, তাহলে এই ক্ষেত্রে সি ব্যবহার করতে পারো। অ্যাট লাস্ট হি রিকভার্ড হিজ প্রবলেম এন্ড রিটার্ন হোম। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে গুড সাইড স্টোরির জন্য। এবার আসি ব্যাড সাইড স্টোরির জন্য। ব্যাড সাইড স্টোরির জন্য এই ফরম্যাটটুকু ব্যবহার করতে হবে যে হি ইউজ টু শো হিজ ব্যাড অ্যাটিটিউড ইন দি পিপল, সো পিপল ডিড নট লাইক হিম অ্যাট অল, হি অলওয়েজ লাভ অ্যাট দি জেনারেল পিপল অ্যান্ড ফেল্ট প্রাউড হিমসেলফ। ওকে, হি বিহেভড অ্যাজ ইফ he had been a wise man. Truly, he was not a wise man. One day, while showing his bad manner, he lost his beloved thing. He lost it forever. Thus, the sinner suffering the long. এটা হচ্ছে ব্যাড সাইড স্টোরির জন্য। আর উপরে যেটা বললাম সেটা হচ্ছে গুড সাইড স্টোরির জন্য। এই জায়গায় তোমাকে বসাইতে হবে। ওকে, ওকে। এছাড়া ধরো তুমি যদি আলাদা আলাদা ভাবে যদি মুখস্থ করার প্রবণতা তোমার ভালো থাকে, তুমি সহজে মুখস্থ করতে পারো, তো হ্যাপি কবলার গল্পটা আসলে তুমি এইটা মেনশন করতে পারো। এরপরে ডিভোশন টু মাদার বায়জিৎ বোস্তামির গল্পটা আসলে তুমি এটা মেনশন করতে পারো। হ্যাঁ, কানিং ফক্স চালাক শিয়াল আসলে তুমি এটা মেনশন করতে পারো। এরপরে এ লায়ার কাউবয় এই গল্পটা আসলে তুমি এটা মেনশন করতে পারো। এই ফ্রেন্ড ইন নিড যদি আসে তুমি তুমি এটা মেনশন করতে পারবা। গ্রিডি ফার্মার আসলে তুমি এটা মেনশন করতে পারবা। ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট এটা মেনশন করতে পারো। কিং মিদাসের গল্পটা আসলে তুমি এইটা মেনশন করতে পারো। ঠিক আছে, ওকে। আমরা এখন চলে যাব ডায়ালগ রাইটিং এ। ডায়ালগটা তুমি কিভাবে লিখবা? ওকে, তো দেখো ডায়ালগ রাইটিং এর জন্য এই একটা ডায়ালগ দিয়ে তুমি যে কোনো ডায়ালগ 100% কনফার্ম করে ফেলতে পারো। এখানে কি আছে যে রাইট এ ডায়ালগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ওকে, তো যে কোনো বিষয় নিয়ে ডায়ালগ আসতে পারে। তো যদি এটা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আসে বা অন্য টপিক নিয়ে আসে, সেক্ষেত্রে তুমি এই কথাটা আগে লিখে নিবা যে এ ডায়ালগ বিটুইন মাইসেলফ এন্ড মাই ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ওকে, মাইসেলফ বলতেছে হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ। মাইসেলফ বলতেছে হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ। হ্যালো বন্ধু তুমি কেমন আছো? আই এম ফাইন বাই দি গ্রেস অফ আল্লাহ। আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ এন্ড ইউ? মি টু। আর ইউ থিঙ্কিং ফর সামথিং? ইয়েস ফ্রেন্ড আই এম থিঙ্কিং অ্যাবাউট। যে টপিকটা আসবে সেই টপিকটার নাম বসাই দিবা। মাইসেলফ ওয়েল উড ইউ টেল মি অ্যাবাউট, যে বিষয়ে আসবে স্টার চিহ্ন করে নামটা বসাই দিবা। এরপরে যদি এটা ব্যাড সাইড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে ইট ইজ এ সিরিয়াস বা গুড টপিক ফর ডিসকাশন। অর্থাৎ যদি ব্যাড সাইড হয়ে থাকে তাহলে ইট ইজ এ সিরিয়াস, আর যদি গুড সাইড হয়ে থাকে তাহলে গুড টপিক ফর ডিসকাশন। বাট আই হ্যাভ এ লিটল আইডিয়াস অন ইট, কিন্তু এই ব্যাপারে আমার সামান্যতম ধারণা আছে। মাইসেলফ নো প্রবলেম, টেল মি হোয়াট ইউ নো। এরপরে ফ্রেন্ড বলতেছে যে আই থিঙ্ক যে ডায়লগ আসছে সেটার নাম ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইজ এ বার্নিং কোয়েশ্চেন নাও, ইট ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ। এটা হচ্ছে গুড সাইডের জন্য। আবার যদি ব্যাড সাইড চলে আসে তাহলে ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, উই ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উইদাউট বা ফর ইট। ঠিক আছে, এখন উইদাউট লিখবা যদি এটা গুড সাইড হয়ে থাকে। হ্যাঁ, আর ব্যাড সাইড হয়ে থাকলে ফর ব্যবহার করতে হবে। এরপরে মাইসেলফ হোয়াট শুড উই ডু ফর ইট। মাইসেলফ বলতেছে যে হোয়াট শুড উই ডু ফর ইট। ফ্রেন্ড as it has positive বা নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার লাইফ উই হ্যাভ টু কনফার্ম বা সোল। কনফার্ম লিখতে হবে গুড সাইডের জন্য, আর ব্যাড সাইডের জন্য সোল। ডায়লগের নামটা মেনশন করে দেবা, বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। হ্যাঁ, বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, কিন্তু এটা সহজ কাজ নয়। বিকজ নাথিং ইজ ডান ওভারনাইট, বাট ম্যান ক্যান ডু এভরিথিং বাই দ্য গ্রেস অফ আল্লাহ ইফ উই ওয়ার্ক হার্ড। If we work hard with our community, we can ensure বা সোল। ঠিক আছে, অর্থাৎ গুড সাইড হলে এনশিওর, ব্যাড সাইড হলে সোল। এরপরে এখানে ডায়লগের নামটা মেনশন করতে হবে। মাইসেলফ বলবে থ্যাঙ্কস ফর শেয়ারিং। মাইসেলফ বলবে যে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর আইডিয়াস অ্যাবাউট। ডায়লগের নামটা বসাইতে হবে ইউ আর ওয়েলকাম। ওকে, এরপরে বলবে ইট ইজ টাইম টু গো ব্যাক হোম। It is time to go back home. Bye. Okay, bye. See you next. May Allah keep you safe. তো এইটা দিয়ে তুমি যে কোনো ডায়লগই অনায়াসে লিখে ফেলতে পারো। ওকে, এবার আমরা চলে যাব কম্পোজিশন রাইটিং, যেখানে রয়েছে 20 মার্ক।
ঠিক আছে, এখানে কম্পোজিশন রাইটিং দেখতে পাচ্ছ যে কম্পোজিশন রাইটিং অন ব্যাড সাইড, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, এগুলো হচ্ছে ব্যাড সাইডের জন্য। কম্পোজিশন গুলো আসলে সাধারণত গুড সাইড হিসেবে পরীক্ষায় সাধারণত বেশি আসে। ঠিক আছে, তবে ব্যাড সাইড থেকেও আসতে পারে। তো এখানে আমাদের এই পিডিএফটার মধ্যে একটা গুড সাইড কম্পোজিশন আছে, ব্যাড সাইড রয়েছে, এবং জার্নি রিলেটেড ভ্রমণ সম্পর্কিত যেগুলা সেগুলো রয়েছে। ঠিক আছে, তো এখানে ব্যাড সাইড যেগুলো আছে সমস্যামূলক যে বিষয়গুলো সেটা। তো এটা হচ্ছে ব্যাড সাইড ডায়লগ। এখানে রয়েছে কি ডিফরেস্টেশন রয়েছে, ডিফরেস্টেশন, তারপরে জেন্ডার ডিসক্রিমিনেশন, ড্রাগ অ্যাডিকশন, ডাউরি সিস্টেম, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, উইমেন ডিসক্রিমিনেশন, গ্রিন হাউস ইফেক্ট, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, কোভিড-19। এখানে যদিও 20টা আছে, উপরে আরো আছে 10টা, সেগুলো হচ্ছে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, ফ্লাড ইন বাংলাদেশ। তো এইভাবে 20টা আছে। তো এইখানে যে কম্পোজিশনটা আসবে নামটা মেনশন করে দিবা। এইখানে যে স্টার চিহ্নিত ঘরগুলোতে তোমাকে জাস্ট কি করতে হবে, স্টার চিহ্নিত ঘরগুলোতে জাস্ট নাম মেনশন করে দিতে হবে। ঠিক আছে, স্টার যেখানে রয়েছে সেখানে জাস্ট কি করবা, কম্পোজিশনের নামটা বসায় দিতে হবে। এই যে এখানেও রয়েছে, তো এখানে জাস্ট কম্পোজিশন নামটা বসায় দিবা। এখানেও এই যে স্টার চিহ্নিত ঘর রয়েছে, যেখানে যেখানে স্টার চিহ্নিত ঘর রয়েছে সেইখানে জাস্ট তোমার কি করতে হবে, কম্পোজিশনের নামটা বসায় দিতে হবে। ঠিক আছে, এটা একটু বড় আকারে লেখা আছে। ঠিক আছে, পিডিএফ ফাইল এটা দেওয়া আছে, যেহেতু তোমাদেরকে পিডিএফ দিচ্ছি ফ্রিতে, এই জন্য এটা আমি আর বিস্তারিত বলছি না। বলতে গেলে এটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, কম্পোজিশন অন গুড সাইডটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আসার সম্ভাবনা 99.99%, অর্থাৎ কম্পোজিশন গুড সাইড থেকেই আসে। টেস্ট পেপার যদি অ্যানালাইসিস করে দেখো তাহলে এটা দেখবা যে কম্পোজিশন গুড সাইড থেকেই বেশি আসছে। ফিমেল এডুকেশন রয়েছে, তারপর ট্রি প্লান্টেশন রয়েছে, প্যাট্রিয়টিজম, এডুকেশন, স্টুডেন্ট লাইফ, এম ইন লাইফ, ভ্যালু অফ টাইম, ক্যারেক্টার, উইমেন এম্পাওয়ারমেন্ট, হিউম্যান রাইটস। ঠিক আছে, এই কম্পোজিশন যত প্রকার গুড সাইড আছে সমস্ত গুড সাইড কম্পোজিশন তুমি জাস্ট এই একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবো। ওকে, এটা একটু তোমাদেরকে বিস্তারিত আমি পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, এইখানে প্রথমত কম্পোজিশনের নামটা বসায় দিতে হবে তোমাকে প্রথমত। তারপরে এখানে যেটা আসছে, হ্যাঁ ধরো এখানে চলে আসছে স্টুডেন্ট লাইফ। তো স্টুডেন্ট লাইফ ইজ ভেরি এসেন্সিয়াল থিং অফ আওয়ার লাইফ। There are many important parts of our life such as education, female education, tree plantation, etc. তারপরে এখানে কম্পোজিশন নাম স্টুডেন্ট লাইফ ইজ ওয়ান অফ দ্যাম। ঠিক আছে, এটা তোমার ভূমিকায় গেল। এরপরে আরো আছে যে ভূমিকার মধ্যে আরো আছে পরবর্তী পয়েন্ট, এটা ভূমিকা না, এটা পরবর্তী যে পয়েন্ট সেটা। এখানে আবার স্টুডেন্ট লাইফ ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ ক্যান নট গো উইদাউট ইট, বাট দ্য পিপল অফ আওয়ার সোসাইটি ডু নট রিয়েলাইজ। হ্যাঁ, স্টুডেন্ট লাইফ, দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। There are two categories people in our society. They are educated people and illiterate people. The educated people are conscious. That is why they keep a good comments to do বা use. এখানে do কখন হয় আর use কখন হয়, যদি এই কম্পোজিশনটা তোমার কোনো বিজ্ঞান রিলেটেড হয় তাহলে তুমি ইউজ ব্যবহার করবা, বিজ্ঞান বা প্রযুক্তি নির্ভর হয় তাহলে সেক্ষেত্রে ইউজ ব্যবহার করবা, আর সব ক্ষেত্রে তুমি ডু কথাটা ব্যবহার করবা। ঠিক আছে, অর্থাৎ ডু স্টুডেন্ট লাইফ। এরপরে আছে যে এনকারেজ দ্য নেক্সট জেনারেশন টু ডু বা ইউজ স্টুডেন্ট লাইফ। অন দি আদার হ্যান্ড দি ইলিটারেট পিপল আর আনকনসাস, সো দে ক্যান নট কিপ গুড কমেন্টস টু ডু বা ইউজ। এখানে কম্পোজিশন নেম। এরপরে রেদার they discourage the next generations to do বা use student life, probably they have vague ideas on it. এরপর আবার কম্পোজিশন নামটা বসায় দাও যে স্টুডেন্ট লাইফ ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার লাইফ, ইট ব্রিংস অ্যাবাউট এ গুড রেজাল্ট ইন আওয়ার লাইফ, বাই ডুইং বা ইউজিং স্টুডেন্ট লাইফ ইন প্রপার ওয়ে উই ক্যান গেট এ লট অফ বেনিফিটস, সো উই শুড এনশিওর স্টুডেন্ট লাইফ ইজ এ পজিটিভ থিং অফ আওয়ার লাইফ. It has no negative effects in our life, or it has rare negative effects in our life.
If we do বা use student life in proper way, it will be blessing for us. If we do or use wrong way, it will be curse for us. ওকে, পরবর্তী পয়েন্টে যাচ্ছি যে our society is not out of hindrance. When someone decides to do or use something, people hinder them. When the newcomers decide to do or use student life, they can face many problems. The confirmation of student life is largely depends on our combined attempts because nothing is done overnight. এরপর রয়েছে যে if we have strong determination, we can ensure student life. Student life is a blessing thing of our life. অর্থাৎ এটা কনক্লুশন বা উপসংহারে we should ensure it for the sake of our own welfare. এরপরে আমাদের রয়েছে কম্পোজিশন অন জার্নি রিলেটেড, কিভাবে জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, বাস, প্লেন, লঞ্চ এগুলো তুমি লিখবা, ঠিক আছে? জার্নি বাই বোট, ট্রেন, বাস, প্লেন, লঞ্চ। তো এখানে এটা দিয়ে শুরু করবো যে জার্নি ইজ অলওয়েজ প্লিজার টু মি। জার্নি ইজ অলওয়েজ প্লিজার টু মি। Whenever I get the opportunity to make a journey, my heart lifts up with joy. I like journey by boat of all journeys. A journey by boat gives me a lot of pleasures. মানে যে জার্নিটা আসবে নামটা বলে দিবা। A few days ago, I along with my friend Ronnie made the journey. The elder sister of Ronnie lives in Shirazganj or Dhaka, Chittagong with her husband. Last summer, she invited us to visit her house with a view to celebrating with her daughter's birthday. So we went there and enjoy journey by যে জার্নিটা আসছে, যদি বোট হয় বোট লিখবা, বাস হলে বাস লিখবা, ট্রেন হলে ট্রেন লিখবা। ওকে, এরপরে দেখো কি আছে যে on the day we woke up very early in the morning. We are very excited. We had finished our breakfast at 8 a.m. We came to River Station by bus stand at 8:30 a.m. Then we got in the boat, bus but train. We took our seat in the boat, bus but train. Then the boatman of the boat, অথবা then the driver of the bus, অথবা then the driver of the train started the journey. এরপর রয়েছে the sceneries of nature. The sceneries of nature charmed us when we look outside. We enjoyed the attractive events এখানে একসাথে হয়ে গেছে, এটা আলাদা করবা। We saw the boys were swimming in the river. The fishermen were catching fishes in the river. The boatmen were sailing their boat in the river. Many men, women, children were bathing in the river. The birds were flying in the sky. In the afternoon, the boys were playing cricket in the field. We also saw the green paddy field. The field looked very beautiful. The farmers were working in the field. After going to a long way, we requested the boatman অথবা driver to take a break. Then he approved our request. He stopped the boat, bus বা train for half hours. অথবা এখানে 10 minutes বা 15 minutes দিতে পারো। Then the passengers of the boat, bus বা train got down from the boat, bus বা train. We went to a tea stall. We drank tea and took betel leaf. Someone were puffing cigarettes. ঠিক আছে, এখানে তুমি নিজে সিগারেট খাইছিলা, এটা তো আসলে বলা যাবে না, সেক্ষেত্রে লিখতে পারো যে someone were puffing cigarettes. Okay, then we got in the boat, bus বা ট্রেন. The boatman অথবা ড্রাইভার started, একসাথে হয়ে গেছে কিন্তু এখানে, ঠিক আছে? এটা ফন্টটা বড় করার কারণে একসাথে হয়ে গেছে, ভিডিও সুবিধার্থে আমরা ফন্টটা বড় করেছি, তো তোমরা এটা আলাদা করে নেবা, বিষয়টা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। দি বোট, বাস বা ট্রেন ফর আওয়ার ডেস্টিনেশন। ওকে, এরপরে পরবর্তীতে যে বিষয়টা আছে, at 4:30 p.m. we reached our destination. We got down from the boat, bus বা train. We noticed that the sister of my friend were waiting for us with her husband. They received us cordially. এরপরে পরবর্তী পয়েন্ট, the sister of my friend and her husband showed us utmost hospitality. They behaved with me as if I had been their brother. We celebrated their daughter's birthday. The next day we returned our home safely. তো এটা হচ্ছে জার্নি রিলেটেড যে কোনো কম্পোজিশন তুমি অনায়াসেই লিখে ফেলতে পারো। ওকে, শেষে একটি উপসংহার আছে, উপসংহারটা কি? এ জার্নি বাই বোট অলওয়েজ এনকারেজ মি, মানে যেটা আসবে আর কি সেটা।
whenever I get the opportunity of journey by boat বা বাস বা ট্রেন, I never miss a journey by boat, বাস বা ট্রেন। ওকে, এটা হচ্ছে যে কোনো কম্পোজিশনই জার্নি রিলেটেড হয়ে থাকুক সেটা তুমি লিখে ফেলতে পারো। এবার আসি আমরা ফাইনালি রাইটিং এর একদম শেষের দিকে এসে পড়েছি, এটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। ঠিক আছে, তো প্যারাগ্রাফ কোন পেপারে আসবে? সেকেন্ড পেপার হবে। ঠিক আছে, প্যারাগ্রাফ জন্য তুমি গুড সাইড আর ব্যাড সাইড তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এখানে দেখো যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সবই কি, সবই হচ্ছে, এই বিষয়গুলো সবই হচ্ছে ব্যাড সাইড প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ব্যাড সাইড গুড সাইড দুইটাই তোমাকে পড়তে হবে। যদিও তুমি কম্পোজিশন তুমি গুড সাইডটা পড়লেই চলবে, কিন্তু প্যারাগ্রাফের জন্য তুমি গুড সাইড ব্যাড সাইড দুইটাই পড়বা। ওকে, তো এটা হচ্ছে ব্যাড সাইডের টপিক গুলো। হ্যাঁ, এখানে প্যারাগ্রাফ লেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে টপিক সেন্টেন্স। হ্যাঁ, টপিক সেন্টেন্সটা কি? প্যারাগ্রাফের যে প্রথম সেন্টেন্সটা কি হওয়া উচিত সেটাই হচ্ছে মূলত টপিক সেন্টেন্স। এখানে যদি তুমি তোমার প্যারাগ্রাফটা শুরু করে দাও যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, সাম প্রবলেমস আর বিগ, সাম প্রবলেমস আর স্মল, সাম প্রবলেমস আর প্রিভেন্টেবল, সাম প্রবলেমস আর নট প্রিভেন্টেবল, এই টাইপের কিন্তু ইউটিউবে অনেক আছে। ঠিক আছে, যে এইরকম দিয়ে শুরু হয়েছে, বাট এখানে কোনো টপিক সেন্টেন্স নেই। তো টপিক সেন্টেন্স না থাকার কারণে বারবার যদি তুমি লেখো প্রবলেমস প্রবলেমস প্রবলেমস, এইভাবে তুমি তোমার প্যারাগ্রাফটা শেষ করে দিয়ে আসো, তাহলে তোমাকে স্যাররা আন্ডা দেবে। ঠিক আছে, মানে জিরো দিবে। ঠিক আছে, তো এই জন্য তোমাকে অবশ্যই প্যারাগ্রাফ তুমি অটোমেটিক পড়তেছো। ঠিক আছে, যদিও এটা পড়া উচিত না, তারপর এখন এত তো আসলে মুখস্থ করা যায় না। হ্যাঁ, তো আমাদের এই ফরম্যাটটা কিন্তু অবশ্যই স্ট্যান্ডার্ড লেভেলের একটা ফরম্যাট। ঠিক আছে, যেটা লিখলে তোমার এখানে মানে ফুল মার্কস এর কাছাকাছি পাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি বলবো না যে এগুলো লিখলে আসলে ফুল মার্কস পাওয়া যায়, এগুলো লিখলে আসলে ফুল মার্কস পাওয়া যায় না, তবে ফুল মার্কস এর কাছাকাছি যাওয়া যাবে। তবে যদি অন্যান্য গুলো তুমি লেখো, আমি এখানে তোমাদের 100% বলতে পারি সেখানে তুমি 100% ব্যাম্বো খাবে, বাঁশ খাবে। এই জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই এই স্ট্যান্ডার্ড লেভেলেরটাই তোমাকে শিখতে হবে। টপিক সেন্টেন্সটা হচ্ছে প্যারাগ্রাফের প্রাণ। ওকে, দেখো টপিক সেন্টেন্স, যে কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লেখার একটা শর্টকাট ওয়ে আছে, এই যে সেই শর্টকাট ওয়েটা এইটা, অর্থাৎ প্যারাগ্রাফ নেম শুরু করবা, প্যারাগ্রাফ নেম দিয়া তারপর ইজ দিবা, দি দিবা, সেকেন্ড ওয়ার্ড অফ ফার্স্ট ওয়ার্ড, অর্থাৎ এইভাবে। এখন এটা আমি একটু বিস্তারিত তোমাদের বলি, এই বিষয়টা কি। ধরো প্যারাগ্রাফ আসলো ট্রি প্লান্টেশন, তো প্রথমে যে প্যারাগ্রাফের নামের জায়গায় হবে কি ট্রি প্লান্টেশন, তারপরে ইজ, তারপরে দি, তারপর সেকেন্ড ওয়ার্ড হচ্ছে ট্রি প্লান্টেশন, সেকেন্ড ওয়ার্ড কোনটা? প্লান্টেশন, তারপর অফ, তারপরে হচ্ছে ট্রি। তো ট্রিটাকে কি বলা যেতে পারো? ট্রিস। ঠিক আছে, এটা প্লুরাল আকারে দিতে পারো, অর্থাৎ ট্রি প্লান্টেশন ইজ দ্য প্লান্টেশন অফ ট্রিস। তো এইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফের টপিক সেটা অনায়াসে তুমি লিখতে পারবা, কারণ প্রত্যেকটা প্যারাগ্রাফে কমপক্ষে দুইটা করে কিওয়ার্ড থাকে। তো এখানে প্যারাগ্রাফের নামটা তোমাকে আগে বসায় দিয়ে তারপর টপিক সেন্টেন্সটা লিখতে হবে। এইভাবে টপিক সেন্টেন্সটা লিখে দিবে এই জায়গায়, লিখে দেওয়ার পর এইখানে তোমার নাম মেনশন করতে হবে, এই জায়গায় প্যারাগ্রাফের নাম মেনশন করতে হবে, এই জায়গায় প্যারাগ্রাফের নাম মেনশন করতে হবে, এরপরে এখানে প্যারাগ্রাফের তার নাম মেনশন করতে হবে। ঠিক আছে, এরপরে যে যে জায়গায় ফাঁকা রয়েছে আরো সেই জায়গায় তোমাকে কি প্যারাগ্রাফের নাম মেনশন করতে হবে। তো এটা হচ্ছে কি ব্যাড সাইড প্যারাগ্রাফের জন্য। ও একইভাবে রয়েছে কি গুড সাইড প্যারাগ্রাফ। তো গুড সাইড যে প্যারাগ্রাফটা আছে সেটা হচ্ছে গুড সাইড প্যারাগ্রাফ গুলো সাধারণত কি নিয়ে আসে? গুড সাইড যে কোনো ভালো দিক সম্পর্কিত, এডুকেশন সম্পর্কিত, টেকনোলজি সম্পর্কিত, কিংবা মোরাল ভ্যালুস, মোরাল ভ্যালুস নীতি নৈতিকতার যে বিষয়গুলো আছে সেগুলোকে মূলত বলা হয় গুড সাইড ভিত্তিক প্যারাগ্রাফ। তো এইখানে যে লিস্টগুলো তুমি দেখতে পাচ্ছ এদের মধ্যে থেকে যে কোনো একটা চলে আসতে পারে। ঠিক আছে, তো গত বছরও আমাদের এই যে শীট দিয়েছিলাম সেই শীট থেকেই কিন্তু সবগুলো কমন পড়েছিল, প্যারাগ্রাফ কমন পড়েছিল, স্টোরি কমন পড়েছিল, তারপর যা যা রাইটিং পার্ট যা যা, হ্যাঁ এমনকি আমি যে প্যাসেজটা বলে দিয়েছিলাম ফার্স্ট পেপার সেই প্যাসেজটা এসেছিল। হ্যাঁ, যেটা যে আনসিনটা বলে দিয়েছিলাম সেই আনসিনটাই এসেছিল ফার্স্ট পেপার থেকে, এবং যে রিয়ারেন্সটা বলে দিয়েছিলাম সেই রিয়ারেন্সটাই এসেছিল। ঠিক আছে, এবারও রিয়ারেন্সটা বলে দেবো। ঠিক আছে, সেটা নিয়ে আমরা ভিডিও করবো ইনশাল্লাহ সামনে। তো এরপরে তোমাকে যে জিনিসটা করতে হবে যে যে প্যারাগ্রাফের নামটা এখানে মেনশন করে দিবা, যে প্যারাগ্রাফের নাম সেটা। ঠিক একইভাবে এইখানেও তোমাকে টপিক সেন্টেন্স লিখতে হবে, একইভাবে এইখানেও। এইখানে দেখো, এইখানে যেখানে যেখানে স্টার রয়েছে, স্টার রয়েছে যেখানে সেইখানে তুমি প্যারাগ্রাফের নাম মেনশন করে দেবা, যেখানে যেখানে স্টার চিহ্নিত রয়েছে সেই জায়গায় তুমি প্যারাগ্রাফের নাম মেনশন করে দেবা। ঠিক আছে, সেই জায়গায় তোমাকে কি করতে হবে? প্যারাগ্রাফের নাম মেনশন করতে হবে, নামটা মেনশন করে দিবা। এখানে কয়েক জায়গায় স্টার রয়েছে, ওই জায়গাগুলোতে তুমি
প্যারাগ্রাফের নামটা মেনশন করবে। তো এইভাবে তুমি তোমার রাইটিং পার্টটাকে কিন্তু জয় করতে পারো। ঠিক আছে, রাইটিং পার্টে টোটালি 70 মার্কস, এই 70 মার্কস তুমি এনশিওর করে ফেলতে পারো। ঠিক আছে, এই জাস্ট এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম তুমি এটা কিভাবে করবা। ওকে, তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও, যেহেতু তোমাদের পরীক্ষা একদম সন্নিকটে, একদম কাছাকাছি এসে পড়েছে। ঠিক আছে, আর আমাদের চ্যানেলে একটা সমস্যা চলতেছে এই মুহূর্তে, যে আমাদের চ্যানেলেতে ইমপ্রেশনটা কমে গেছে। হ্যাঁ, এটা আসলে এটার জন্য আমি নিজের দোষী না। আমি নিজে ভিডিও করছি, ভিডিও করার ফলেও এটা ইউটিউবে অ্যালগরিদম এক এক সময় এক এক রকম ভাবে কাজ করে, এই জন্য আমাদের ভিডিওতে কিন্তু ভিউজটা আগের তুলনায় অনেকটাই কমে গেছে। ঠিক আছে, ভিউজ দিয়ে যদি তুমি বিচার করো তাহলে কিন্তু আসলে এটা হবে না। ঠিক আছে, তুমি এই আজকের ক্লাসটা যদি সম্পূর্ণরূপে করে থাকো তাহলে অবশ্যই বুঝতে পেরেছো যে কতটা স্ট্যান্ডার্ড লেভেলের ক্লাসটা আমি তোমাদেরকে দিয়েছি। তো আশা করি তোমরা উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিয়ে আসো যে থ্যাংক ইউ স্যার। ওকে, এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।